নমস্কার বন্ধুরা, এএস জিওগ্রাফি চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজ আমি তোমাদের সাথে নতুন একটি ভিডিও শেয়ার করতে চলেছি, যেটি থার্ড সেমিস্টার জিওগ্রাফি অনার্স স্টুডেন্টের জন্য, যারা এনইপি সিলেবাসের অন্তর্গত প্রথম ব্যাচ তাদের জন্য। বন্ধুরা, থার্ড সেমিস্টারে যারা অনার্স পড়ছো, যে সকল ছাত্র এবং ছাত্রীরা, তোমরা জানো তোমাদের জিওটেকটনিক্স এবং জিওমরফোলজি বলে যে থিওরি পেপারটা আছে, সেই পেপারটার পরীক্ষা আসন্ন এবং এই পেপারটা কিন্তু 50 মার্কসের পরীক্ষা হতে চলেছে, যেমনভাবে তোমরা ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টারে পরীক্ষা দিয়েছো। তো বন্ধুরা, আমি আজকে যে সাজেশনটা তৈরি করেছি, এটা মূলত ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির ওরিয়েন্টেশন বেস করে করা হয়েছে, কিন্তু তোমরা যারা অন্য ইউনিভার্সিটিতে পড়ছো বা পড়াশোনা করছো, তোমরা সেই সকল ইউনিভার্সিটির ছেলেমেয়েরা বা ছাত্রছাত্রীরা, তোমাদের ক্ষেত্রেও কিন্তু এই সাজেশানটা যথোপযুক্ত প্রযোজ্য হবে। এবং আমি সাজেশানটিতে যে কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করেছি, এই ধরনের কোশ্চেনই কিন্তু তোমাদের আসতে চলেছে পরীক্ষায়। আর যারা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটিতে পড়ছো, তারা কিন্তু সর্বাধিক উপকৃত হবে। বিগত বছরগুলিতে কিন্তু আমার সাজেশান থেকে 100% কমন ছাত্রছাত্রীরা পেয়েছে। তো বন্ধুরা, আর দেরি না করে চলো শুরু করা যাক। দেখো বন্ধুরা, তোমরা এটা সকলেই জানো, 10 মার্কসের দুটো কোশ্চেন লিখতে হয়, 5 মার্কসের 4টে আর 2 মার্কসের 5টা, টোটাল 50 মার্কসের কোশ্চেন লিখতে হবে। টাইম থাকবে 2 ঘন্টা। সেই জন্য তোমরা প্রতিটা কোশ্চেন কেয়ারফুলি এবং ব্রিফলি ঠিকঠাকভাবে উইথ ডায়াগ্রাম, যেহেতু এটা ফিজিক্যাল জিওগ্রাফির পার্ট, চিত্র সহযোগে কিন্তু এটা তৈরি করবে। এবং এটা অবশ্যই যে কোনো ল্যান্ডফর্ম যখন তোমরা ডিসকাস করবে, তখন কিন্তু ডায়াগ্রাম কিন্তু অবশ্যই দেবে। ডায়াগ্রাম দিলে কিন্তু সেই লেখাটার ওয়েটেজ অনেক ভালো হবে। তো বন্ধুরা, আমরা এরপরে চলো ডিরেক্টলি সাজেশনে চলে যাই। দেখো বন্ধুরা, প্রথমে আমরা যেটা আলোচনা করবো 10 বা 5 মার্কসের কিছু কোশ্চেন দিয়ে। বন্ধুরা দেখো, কোশ্চেন নম্বর 1, স্টেট দ্য সিগনিফিকেন্স অফ প্লাইস্টোসিন ইপক, প্যালিওজোইক এরা, কোয়াটার্নারি পিরিয়ড। প্লাইস্টোসিন ইপক, প্যালিওজোইক এরা বা কোয়াটার্নারি পিরিয়ড, এই যে পিরিয়ডগুলো বা ইপকগুলো এবং এরা মহাযুগ, তো এই যুগগুলোর বা ইপকগুলোর বা পিরিয়ডগুলোর ইম্পর্টেন্স বা সিগনিফিকেন্স আলোচনা করতে হবে। এর থেকে যেমন একটা 2 মার্কসের দিতে পারে, 5 মার্কসেও দিতে পারে। আমি 5 মার্কসের রেখেছি। কোশ্চেন নাম্বার 2 খুবই ইম্পর্টেন্ট। ব্রিফলি ডিসকাস দ্য থিওরি অফ আইসোস্ট্যাসি অ্যাজ প্রপোজড বাই এইরি। অর্থাৎ এইরির যে আইসোস্ট্যাসি বা সমস্থিতি তত্ত্ব, সেটা বিস্তারিতভাবে আলোচনা করতে হবে। এটা কিন্তু 5 মার্কসে দেওয়ার সম্ভাবনা বেশি থাকে। তোমরা সেইভাবে কিন্তু লিখবে, যাতে খুব বেশি বড় না হয়ে যায় এবং 5 মার্কসের জন্য অ্যাপ্রোপ্রিয়েট হয়। Question number 3, explain the concept of level of compensation as put forward by Pratt. তোমরা জানো প্র্যাটের আইসোস্ট্যাটিক থিওরি আছে, যেখানে উনি লেভেল অফ কম্পেনসেশন বা প্রতিবিধান তলের উপর ভিত্তি করে ওনার থিওরিটা দিয়েছিলেন। তো সেই লেভেল অফ কম্পেনসেশন কাকে বলে, সেই সম্পর্কিত একটা কোশ্চেন হতে পারে। কোশ্চেন নম্বর 4, ডিসক্রাইব দ্য ফর্মেশন অফ আইল্যান্ড আর্ক ইন দ্য কনটেক্সট অফ প্লেট টেকটনিক্স। অর্থাৎ যে আমাদের প্লেট টেকটনিক বা পাত ভূগঠন তত্ত্ব অনুসারে আইল্যান্ড আর্ক কীভাবে সৃষ্টি হয়, অর্থাৎ বৃত্তচাপীয় দ্বীপপুঞ্জ কীভাবে সৃষ্টি হয়, সেটা ব্যাখ্যা করতে হবে। এবার দেখো বন্ধুরা, কোশ্চেন নাম্বার 5-এ আমি কিছু পার্থক্য রেখেছি। সেই পার্থক্যগুলো সম্পর্কে আমরা আলোচনা করব। কি কি পার্থক্য এই জিওটেকটনিক জিওমরফোলজি পেপার থেকে আসতে পারে। বন্ধুরা দেখো, প্রথমেই আছে এইরি অ্যান্ড প্র্যাট ভিউ অন আইসোস্ট্যাসি। অর্থাৎ প্র্যাট এবং এইরির যে তত্ত্ব সমস্থিতি মতবাদে, তার কিন্তু একটা তুলনামূলক আলোচনা আসতে পারে বা পার্থক্য আসতে পারে। তারপরে আছে আইসোক্লাইনাল ফোল্ড অ্যান্ড রিকাম্বেন্ট ফোল্ড, সমত ভাঁজ এবং শায়িত ভাঁজ, এই দুটো ভাঁজের পার্থক্য। স্ট্রাইক স্লিপ ফল্ট অ্যান্ড ডিপ স্লিপ ফল্ট, অর্থাৎ আয়াম চ্যুতি এবং নতি চ্যুতির মধ্যকার পার্থক্য। ওয়েদারিং অ্যান্ড এরোশন, অর্থাৎ আবহবিকার এবং ক্ষয়ীভবনের পার্থক্য। স্লাম অ্যান্ড স্লাইড, এটা দুটোই মাস ওয়াস্টিংয়ের দুটো টাইপ, স্লাম অ্যান্ড স্লাইড, এই দুটোর পার্থক্য আসতে পারে। হাইড্রেশন অ্যান্ড হাইড্রোলিসিস, অর্থাৎ রাসায়নিক অবহিকারের দুটো প্রক্রিয়া, হাইড্রেশন এবং হাইড্রোলিসিস, এর পার্থক্য আসতে পারে। সলিফ্লাকশন অ্যান্ড সয়েল ক্রিপ, এটাও কিন্তু আমাদের মাস ওয়াস্টিংয়ের দুটো প্রক্রিয়া, এটাও আসতে পারে। টম্বুলো অ্যান্ড স্পিড, টম্বুলো স্পিড সমুদ্র তরঙ্গের সঞ্চয়কাজের ফলে সৃষ্ট বিশেষ ধরনের দুটো বাঁধ, সেই টম্বুলার স্পিডের পার্থক্য করতে হবে। ক্রাভাস অ্যান্ড বাকসুন্ড, এই দুটোর পার্থক্য আসতে পারে। এস্কার অ্যান্ড কেম এবং ইয়ারদাং অ্যান্ড জিউগেন,
এবং শেষে ডেভিস অ্যান্ড পেং থিওরি অফ ল্যান্ডস্কেপ এভলিউশন। ঠিক যেভাবে এরিয়ান প্র্যাট আর তার তুলনামূলক আলোচনা হতে পারে, ঠিক তেমনিভাবে ডেভিস এবং পেঙ্কের কিন্তু একটা তুলনামূলক আলোচনা এখানেও আসতে পারে। তো বন্ধুরা, এই পার্থক্যগুলো করে ফেললে এর মধ্যে কিন্তু তোমরা 2 থেকে 3টে পার্থক্য আসবে। পার্থক্যগুলো কিন্তু 2 মার্কসেরও হতে পারে বা 5 মার্কসেরও হতে পারে। আমি এখানে সবগুলোই 5 বা 10 মার্কসের মধ্যে রেখেছি। এর মধ্যে কিন্তু কিছু 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 পার্থক্য এমন আছে যেগুলো 2 মার্কসের আসতে পারে। তো বন্ধুরা, চলে যাই কোশ্চেন নম্বর 6। দেখো বন্ধুরা, কোশ্চেন নম্বর 6 খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। কি বলছে? এক্সপ্লেন দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ ডিফারেন্ট প্লেট বাউন্ডারিজ অ্যান্ড রিলেটেড ল্যান্ডফর্ম উইথ সুইটেবল স্কেচেস। 95% এটার আসার সম্ভাবনা এবার। অর্থাৎ বিভিন্ন পাত সীমানা বা পাত সীমান্তগুলো আলোচনা করতে হবে আমাদেরকে, ডাইভারজেন্ট, কনভারজেন্ট, নিউট্রাল, এবং সেই পাত সীমানাগুলোতে কী কী ল্যান্ডফর্ম ভূমিরূপ গড়ে ওঠে সেটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে হবে উইথ স্কেচেস, অর্থাৎ চিত্রসহ। কোশ্চেন নম্বর 7, হোয়াট ইজ দ্য রোল অফ অ্যাস্টেনোস্ফিয়ার ইন প্লেট মুভমেন্ট? বন্ধুরা, তোমরা জানো প্লেটগুলি কিন্তু কন্টিনেন্টাল প্লেট বা ওশানিক প্লেট, সেগুলো কিন্তু অ্যাস্টেনোস্ফিয়ারের উপরে ভেসে আছে। তো সেই অ্যাস্টেনোস্ফিয়ারের রোল কী, ভূমিকা কী পাতের চলনের ক্ষেত্রে, সেটা আলোচনা করতে হবে। চলে যাই কোশ্চেন নম্বর 8, রাইট এ ব্রিফ অ্যাকাউন্ট অন দ্য সিস্টেম অফ ক্লাসিফিকেশন অফ ফল্ট। অর্থাৎ চ্যুতির শ্রেণীবিভাগ করতে হবে। তো বন্ধুরা, এখানে কিন্তু তোমরা চ্যুতির অরিজিন অনুসারে যে শ্রেণীবিভাগটা, সেই শ্রেণীবিভাগটার উপর বেশি ওয়েটেজ দেবে, অন্য শ্রেণীবিভাগগুলো কিন্তু বেশি ইম্পর্টেন্ট না। অর্থাৎ আমরা নর্মাল ফল্ট, রিভার্স ফল্ট এইগুলো নিয়ে কিন্তু আমরা বেশি আলোচনা করবো, থার্স্ট ফল্ট এগুলো। আচ্ছা, কোশ্চেন নম্বর 9, ডিসক্রাইব দ্য ফরমেশন অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স অফ রিকাম্বেন্ট ফল্ট, ন্যাপ, রিভার্স ফল্ট। অর্থাৎ রিকাম্বেন্ট ফল্ট, সাহিত্যভাজ, ন্যাপ বা রিভার্স ফল্ট, অর্থাৎ আমাদের বিপরীত যে চ্যুতি, সেই চ্যুতির বিপরীত ভাঁজ, সেই ভাঁজের আমাদের ফরমেশন কীভাবে সৃষ্টি হচ্ছে এবং কিছু বৈশিষ্ট্য, ক্যারেক্টারিস্টিক্স উইথ ডায়াগ্রাম কিন্তু দিতেই হবে। 10, ডিসক্রাইব দ্য স্ট্রাকচারাল কম্পোনেন্ট অফ ফোল্ড। অর্থাৎ ভাঁজের যে গাঠনিক উপাদানগুলো হয়, অর্থাৎ উদভঙ্গ, অধভঙ্গ, হিঞ্জ, অক্ষতল, অর্থাৎ অ্যাক্সিয়াল প্লেন, অ্যাক্সিস, এগুলো নিয়ে কিন্তু আলোচনা করতে হবে। কোশ্চেন নম্বর 11, এক্সপ্লেন দ্য প্রসেস অফ সলিফ্ল্যাকশন। তোমরা বন্ধুরা জানো সলিফ্ল্যাকশন এটা কিন্তু ওয়েদারিংয়ের একটা প্রসেস এবং মাস অস্টিংয়ের মধ্যেও ইনক্লুডেড। সেই সলিফ্ল্যাকশন কীভাবে কাজ করে, কীভাবে কার্যকরী হয়, কোন অঞ্চলে কার্যকরী হয়, সেই বিষয়ে কিন্তু একটা আলোচনা করতে হবে। কোশ্চেন নম্বর 12 খুব ইম্পর্টেন্ট। দেখো, হাউ আর মাস মুভমেন্ট ক্লাসিফাইড? অর্থাৎ কীভাবে পুঞ্জিত ক্ষয়কে শ্রেণীবিভাগ করা যায়, বা এর কোশ্চেনটা এভাবেও আসতে পারে, এক্সপ্লেন উইথ এক্সাম্পল দ্য ডিফারেন্ট প্রসেসেস অফ মাস মুভমেন্ট। বিভিন্ন ধরনের পুঞ্জিত ক্ষয় বা মাস মুভমেন্ট বা মাস অস্টিং, সেগুলো নিয়ে কিন্তু আলোচনা করতে হবে। কোশ্চেন নম্বর 13 কী বলা হচ্ছে? হাউ ডু সল্ট অ্যান্ড আইস ক্রিস্টাল মেকানিক্যালি ওয়েদার রক। অর্থাৎ বন্ধুরা, তোমরা জানো যান্ত্রিক আবহবিকারের ক্ষেত্রে কিন্তু লবণ এবং বরফ এই দুটো কিন্তু বিভিন্ন যান্ত্রিক আবহবিকারের প্রক্রিয়ার মধ্যে দুটি অন্তর্গত। তো সেই লবণ এবং আইস ক্রিস্টাল, অর্থাৎ বরফ কীভাবে যান্ত্রিক আবহবিকার ঘটাতে পারে সেটা আলোচনা করতে হবে। কোশ্চেন নম্বর 14, ডিসকাস দ্য ফ্যাক্টরস দ্যাট অ্যাফেক্ট ওয়েদারিং প্রসেস। অর্থাৎ আবহবিকারের বিভিন্ন নিয়ন্ত্রক, সেই নিয়ন্ত্রকগুলি সম্পর্কে আমরা আলোচনা করব। এর মধ্যে ক্লাইমেট কিন্তু অন্যতম একটি নিয়ন্ত্রক। এরকমভাবে 5টা নিয়ন্ত্রক নিয়ে তোমরা আলোচনা করবে। কোশ্চেন নম্বর 15, এক্সপ্লেন দ্য ডিফারেন্ট প্রসেসেস অফ মেকানিক্যাল ওয়েদারিং অ্যান্ড অ্যাসোসিয়েটেড ল্যান্ডফর্ম। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। অর্থাৎ বলা হচ্ছে বিভিন্ন ধরনের যান্ত্রিক আবহবিকার, তার প্রক্রিয়াগুলি লিখতে হবে, যেমন এক্সফোলিয়েশন, গ্র্যানুলার ডিসইন্টিগ্রেশন, ব্লক ডিসইন্টিগ্রেশন, ফ্রস্ট বা ক্রিস্টাল ওয়েদারিং, এগুলো সম্পর্কে আলোচনা করতে হবে। এবং এর সাথে সাথে যান্ত্রিক আবহবিকারের ফলে কী কী ভূমিরূপ গড়ে উঠতে পারে, সেই ভূমিরূপগুলো সম্পর্কে আলোচনা করতে হবে। কোশ্চেন নম্বর 16, ডিসক্রাইব দ্য এভলিউশন অফ ড্রেনেজ নেটওয়ার্ক অন ইউনিক্লাইনাল বা ফোল্ডেড স্ট্রাকচার। এখানে ইউনিক্লাইনাল স্ট্রাকচারটা বেশি ইম্পর্টেন্ট ফোল্ডের তুলনায়। তোমরা ইউনিক্লাইনালটা ভালো করে দেখে যাবে, ফোল্ডেডটা একটু দেখে যাবে। তো কীভাবে ইউনিক্লাইনাল স্ট্রাকচারে ট্রেলিস, ড্রেনেজ প্যাটার্ন বা জাপটিরূপী নদী নির্গম প্রণালী গড়ে ওঠে সেটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে হবে উইথ ডায়াগ্রাম। কোশ্চেন নম্বর 17 ইম্পর্টেন্ট, ডিসক্রাইব উইথ ডায়াগ্রাম ডিফারেন্ট স্টেজেস অফ ফর্মেশন অফ ইনভার্সন অফ রিলিফ ইন ফোল্ডেড স্ট্রাকচার।
অর্থাৎ ভাঁজযুক্ত গঠনে কীভাবে উচ্চতার বৈপরীত্য সৃষ্টি হয় সেটা আলোচনা করতে হবে। তোমরা বন্ধুরা জানো ভাঁজযুক্ত গঠন অঞ্চলে উদভঙ্গে আমাদের শৈলশিরা থাকে আর অধভঙ্গে উপত্যকা থাকে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে উদভঙ্গে উপত্যকা সৃষ্টি হয়ে যায় ক্ষয়চক্রের পরবর্তী পর্যায়ে এবং অধভঙ্গে শৈলশিরা সৃষ্টি হয়। তো সেটাকে কিন্তু আমাদের ইনভার্সন অফ রিলিফ বলা হচ্ছে বা বৈপরীত্য ভূমিরূপ বা বৈপরীত্য উচ্চতা বলা হয়। তো সেটা নিয়ে আলোচনা করতে হবে। আচ্ছা, এরপরে চলে যায় কোশ্চেন নম্বর 18। দেখো বন্ধুরা, কোশ্চেন নম্বর 18-এ বলা হচ্ছে হোয়াট আর দ্য এরোশনাল প্রসেসেস অপারেটিং ইন আ কোস্টাল এরিয়া। অর্থাৎ সমুদ্র তটভূমি অঞ্চলে কী কী প্রসেস কাজ করে বা কী কী ক্ষয়কারী প্রক্রিয়া কাজ করে সেই প্রক্রিয়াগুলো আলোচনা করতে হবে। যেমন এখানে আমাদের হতে পারে হাইড্রোলিক অ্যাকশান, ক্ল্যাপোটিস এরোশন, শক প্রেশার, সলিউশন, এগুলো কিন্তু এরোশনাল প্রসেস। এবং এর সাথে সাথেই এক্সপ্লেন উইথ সুইটেবল স্কেচেস দ্য ক্যারেক্টারিস্টিক ফিচার্স অফ এরোশনাল ল্যান্ডফর্ম প্রডিউস বাই সি ওয়েভ। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এটাও কিন্তু 95% আসার সম্ভাবনা। অর্থাৎ আমরা কোস্টাল এরিয়াতে অর্থাৎ সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে সমুদ্র তরঙ্গের দ্বারা কী কী এরোশনাল ল্যান্ডফর্ম বা ক্ষয়জাত ভূমিরূপ গড়ে ওঠে সেটা সম্পর্কে কিন্তু আলোচনা করতে হবে। অর্থাৎ তোমরা জানো ক্লিপ, ওয়েবকাট প্ল্যাটফর্ম, কেভ, ব্লোহোল, জিও, স্ট্যাম, আর্চ, এগুলো কিন্তু ক্ষয়জাত ভূমিরূপ, এগুলো সম্পর্কে উইথ ডায়াগ্রাম কিন্তু আলোচনা করতে হবে। কোশ্চেন নম্বর 19, রাইট এ শর্ট নোট অন মোরাইন। অর্থাৎ মোরাইন বা গ্রাবরেখা সম্পর্কে একটা ছোট সংক্ষিপ্ত আলোচনা করতে হবে। কোশ্চেন নম্বর 20, এক্সপ্লেন উইথ সুইটেবল স্কেচেস দ্য ক্যারেক্টারিস্টিক ফিচার্স অফ এরোশন ল্যান্ডস্কেপ প্রডিউস বাই গ্লেসিয়ার। পুনরায় দেখো এই কোস্টাল বা গ্লেসিয়ার এই দুটোর থেকে একটা কোশ্চেন আসবে 10 মার্কসে। অর্থাৎ কোস্টাল এরিয়াতে কী কী ল্যান্ডফর্মে আগে আলোচনা করলাম, এবার গ্লেসিয়ার অঞ্চলে অর্থাৎ হিমবাহ অধ্যুষিত অঞ্চলে কী কী ক্ষয়জাত ভূমিরূপ গড়ে ওঠে। তোমরা জানো কোরি বা সার্ক, হ্যাঙ্গিং ভ্যালি, ইউ আকৃতির উপত্যকা যেটাকে হিমদ্রোণী বলা হয়, এরিথ বা এরিটি, এই সমস্ত ল্যান্ডফর্ম যেগুলো আছে রসেমতনে, এই সমস্ত ল্যান্ডফর্মগুলো কিন্তু উইথ ডায়াগ্রাম আলোচনা করবে। এই দুটো কোশ্চেন থেকে কিন্তু একটা কোশ্চেন আসছে। আর ওইদিকে পাঁচ সংস্থানের প্লেট বাউন্ডারির উপরে কিন্তু ওই কোশ্চেনটাও কিন্তু আসছে। 95% চান্স বা প্রবাবিলিটি আছে এগুলো আসার। কোশ্চেন নম্বর 23, ব্রিফলি ডিসকাস দ্য ল্যান্ডফর্ম অফ এরিড অ্যান্ড সেমি এরিড রিজিয়ান কজ বাই ফ্লুভিও এওলিয়ান অ্যাকশন। 5 মার্কস এটা কিন্তু আসতে পারে। অর্থাৎ এরিড রিজিয়ান অর্থাৎ শুষ্ক অঞ্চল বা উপশুষ্ক অঞ্চলে বায়ু এবং জলধারার মিলিত কার্যের ফলে কী কী ভূমিরূপ গড়ে উঠতে পারে। পেডিমেন্ট, বাজাদা, ইনসেলবার্জ, ওয়াদি, ফ্লায়া, এই ল্যান্ডফর্মগুলো আলোচনা করতে হবে। কোশ্চেন নম্বর 24, ব্রিফলি ডিসক্রাইব দ্য টাইম ডিপেন্ডেন্ট মডেল অফ ল্যান্ডস্কেপ এভলিউশন। এটাও কিন্তু ইম্পর্টেন্ট, 5 মার্কস বা 10 মার্কসে আসার সম্ভাবনা প্রবল এই কোশ্চেনটার। অর্থাৎ টাইম ডিপেন্ডেন্ট মডেল বলতে ডেভিসের মডেলটা, সেই ডেভিসের ল্যান্ডস্কেপ এভলিউশনের মডেল অর্থাৎ স্লোপ ডিক্লাইন মডেল গিভেন বাই WM ডেভিস। তো সেই ডেভিসের মডেলটা কিন্তু এখানে আলোচনা করতে হবে উইথ ডিফারেন্ট স্টেজেস। আচ্ছা, 25, হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই ইন্টারাপশন অফ নর্মাল সাইকেল অফ এরোশন। অর্থাৎ স্বাভাবিক ডেভিসের যে স্বাভাবিক ক্ষয়চক্রর মতবাদ বা তত্ত্ব, তো সেই স্বাভাবিক ক্ষয়চক্র তত্ত্বের কী কী বাধা হতে পারে, কী কী বাধার সম্মুখীন হতে পারে। অর্থাৎ ক্ষয়চক্র কমপ্লিট হওয়ার আগে সেখানে যদি আবার পুনরায় নতুন করে ক্ষয় হয় তো সেটাকে ইন্টারাপশন বলা হয়। তোমরা জানো এটা। আইডেন্টিফাই দ্য ডিফারেন্ট ফর্ম অফ ইন্টারাপশন ইন এ সাইকেল অফ এরোশন। তোমরা জানো এই ইন্টারাপশন কিন্তু ডাইনামিক হতে পারে, স্ট্যাটিক হতে পারে, স্ট্যাটিকভাবেও হতে পারে। তো সেই ডিফারেন্ট টাইপগুলো একটু আলোচনা করতে হবে। আচ্ছা, কোশ্চেন নম্বর 26, ব্রিফলি স্টেট দ্য ডাইনামিক ইকুইলিব্রিয়াম কনসেপ্ট আফটার জেটি হ্যাক। জেটি হ্যাকের যে গতিশীল ভারসাম্য তত্ত্ব, সেই তত্ত্বটা ব্রিফলি 5 মার্কসের আসতে পারে এটা। অর্থাৎ এই তত্ত্বটা 5 মার্কসের জন্য তোমরা একটু পড়ে যাও জেটি হ্যাকের তত্ত্বটা। আচ্ছা বন্ধুরা, এরপরে চলে যাই আমরা। তাহলে আমাদের অলমোস্ট 10 মার্কস শেষ, আর 10 মার্কসের আমার কিছু নেই 5 মার্কসের। এবার আমরা 2 মার্কসে চলে যাব। বন্ধুরা দেখো, 2 মার্কসের কোশ্চেন আমরা কিছু পড়বো। 2 মার্কসের আশা করি এই 25 থেকে 30টা কোশ্চেন নিয়ে আমরা যদি আলোচনা করি, আশা করি এই কোশ্চেন থেকে সবগুলোই আমরা পেয়ে যাব। বন্ধুরা দেখো, কোশ্চেন নাম্বার 1 2 মার্কসের জন্য। দেখো 1 বলা হচ্ছে হোয়াট ইজ ইপক, অর্থাৎ ইপক কাকে বলে। আচ্ছা, কোশ্চেন নাম্বার 2, হোয়াট আর দ্য ডিফারেন্ট ইপক্স অফ সিনোজয়িক এরা। অর্থাৎ সিনোজয়িক, আমরা যে যুগটায় থাকি সিনোজয়িক যুগ বলা হয়, তো সেই যুগে কী কী ইপক আছে সেই ইপকগুলো সম্পর্কে আলোচনা করতে হবে। যেমন আমরা বর্তমানে হলোসিন পিরিয়ডে থাকি, সেই হলোসিন ইপকে থাকি। তো সেই হলোসিন প্রায়, তার আগে আছে প্লাস্টোসিন, এবং তার আগে যে বিভিন্ন ইপকগুলো আছে দুটো পিরিয়ডে ভাগ আছে, কোয়াটারনারি আর টারশিয়ারি, তার মধ্যে বিভিন্ন ইপকগুলো নিয়ে আলোচনা করব। কোশ্চেন নাম্বার 3, হোয়াট ইজ আইসোস্ট্যাসি, সমস্থিতি কী। কোশ্চেন নাম্বার 4, হোয়াট ইজ গ্লোবাল
আইসোস্ট্যাটিক অ্যাডজাস্টমেন্ট, অর্থাৎ পৃথিবীব্যাপী সমস্থিতিগত ভারসাম্য, সেই ভারসাম্য কাকে বলে? এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 5, হোয়াট ইজ ম্যাগনেটিক অ্যানোমালি? অর্থাৎ ম্যাগনেটিক অ্যানোমালি বলতে আমরা বুঝি আমাদের চুম্বকীয় বৈপরীত্যতা বা চুম্বকীয় বিপরীত্যতা, সেটা বলতে কি বোঝো? আচ্ছা, কোশ্চেন নাম্বার 6, হাউ ডাজ ওশানিক ট্রেন্সেস ফর্ম? অর্থাৎ সামুদ্রিক খাত কীভাবে সৃষ্টি হয়? কোশ্চেন নাম্বার 7, হোয়াট ডু ইউ ডিফাইন প্লেট? হাউ ডু ইউ ডিফাইন প্লেট? অর্থাৎ আমরা প্লেটকে কীভাবে সংজ্ঞায়িত করতে পারি বা পাতের সংজ্ঞা লিখতে পারি। আচ্ছা, কোশ্চেন নাম্বার 8, এক্সপ্লেন দ্য ফরমেশন অফ হটস্পট। তোমরা বন্ধুরা জানো পাত সংস্থানের কিন্তু অন্যতম একটা প্রধান কজেস বলতে পারো বা একটা আমাদের এলিমেন্টারি বলতে পারো, সেটা হটস্পট। অর্থাৎ হটস্পট, পৃথিবীতে 21টা হটস্পট আছে যেখানে তাপমাত্রা অন্যান্য অঞ্চলের তুলনায় অনেক বেশি হয়। তো সেই হটস্পট কীভাবে কার্যকরী হয় সেটা সম্পর্কে একটু আলোচনা করতে হবে। কোশ্চেন নাম্বার 9, মেনশন দ্য প্রসেস রেসপন্সিবল ফর প্লেট মোশন। অর্থাৎ পাতের চলনের ক্ষেত্রে কী কী কারণ দায়ী, সেই কারণগুলো একটু আলোচনা করতে হবে। 2 মার্কসের 2টো কারণ আলোচনা করলে হয়ে যাবে। কোশ্চেন নাম্বার 10, হোয়াট ইজ বেনিয়ফ জোন? অর্থাৎ বেনিয়ফ মণ্ডল বা বেনিয়ফ জোন কাকে বলে? হিউগো বেনিয়ফ সর্বপ্রথম এই অঞ্চলটার নাম আইডেন্টিফাই করেছিলেন বলে তার নাম অনুসারে বেনিয়ফ জোন বলা হয় এটাকে। কোশ্চেন নাম্বার 11, হোয়াট ইজ রোটেশনাল স্লাম্প? রোটেশনাল স্লাম্প কাকে বলে? এটা মাস ওয়েস্টার্নের একটা টাইপস। কোশ্চেন নাম্বার 12, মেনশন ডিফারেন্ট টাইপস অফ ডিউরি ক্রাস্ট। অর্থাৎ ডিউরি ক্রাস্ট তোমরা জানো বন্ধুরা, যেগুলো আর্দ্র এবং উষ্ণ অঞ্চলে যে মাটি সৃষ্টি হয়, সেই মাটির উপরিপৃষ্ঠে মৌচাকের মতো যে ক্রাস্ট সৃষ্টি হয় সেটাকে ডিউরি ক্রাস্ট বলে। ল্যাটেরাইটে দেখা যেতে পারে। তো ডিউরি ক্রাস্ট বিভিন্ন টাইপসের হয়, বিভিন্ন ধরনের হয়। তো সেই টাইপসগুলো একটু আমরা আলোচনা করব। আচ্ছা, নেক্সট চলে যাব কোশ্চেন নাম্বার 13, হোয়াট ইজ অ্যানথ্রোপোজেনিক ওয়েদারিং? অর্থাৎ মানুষের দ্বারা কীভাবে আবহবিকার সংঘটিত হয়, অর্থাৎ মানবীয় আবহবিকার কাকে বলে? কোশ্চেন নাম্বার 14, এক্সপ্লেন দ্য প্রসেস অফ হাইড্রোলিসিস। হাইড্রোলিসিস কাকে বলে? কেমিক্যাল ওয়েদারিং একটা প্রসেস এটা। 15, হোয়াট ইজ চিলেশন? চিলেশন কি? এটাও কেমিক্যাল ওয়েদারিং একটা প্রসেস। 16, হোয়াট ইজ বায়োকেমিক্যাল ওয়েদারিং? জৈব রাসায়নিক আবহবিকার কাকে বলে? বন্ধুরা, জৈব আবহবিকার বায়োকেমিক্যাল হতে পারে বা বায়োমেকানিক্যাল হতে পারে। তো তুমি এখানে বায়োকেমিক্যাল ওয়েদারিংটা এখানে দিয়েছে, এটা সংজ্ঞা লিখতে হবে। 17, হোয়াট ইজ এক্সফোলিয়েশন? এক্সফোলিয়েশন কি? এটা একটু আগেই বললাম, এটাকে বাংলাতে স্বল্পমোচন বলা হয়, যান্ত্রিক আবহবিকার একটি প্রক্রিয়া। নেক্সট 18, হোয়াট ইজ অ্যান্টি ডিপ স্ট্রিম? অর্থাৎ অ্যান্টি ডিপ মানে কি? এটাকে আমরা অফসিকন স্ট্রিম বলতে পারি বা অপোজিট স্ট্রিম বলতে পারি। অর্থাৎ অনুগামী নদীর বিপরীতে, ঢালের বিপরীতে যে নদীটা প্রবাহিত হয় তাকে অ্যান্টি ডিপ স্ট্রিম বলা হয়। আচ্ছা, 19, হাউ ইজ গ্লুপ ফর্ম? গ্লুপ সমুদ্র তরঙ্গের ক্ষয়কাজের ফলে সৃষ্ট অন্যতম একটি প্রধান ভূমিরূপ। তো সেই গ্লুপ কীভাবে সৃষ্টি হয় সেটা নিয়ে আলোচনা করতে হবে, যেটাকে ব্লোহোল বলো তোমরা। সেই ব্লোহোলকে অন্য জার্মান ভাষায় গ্লুপ বলা হয়। আচ্ছা, কোশ্চেন নাম্বার 20, হোয়াট আর টার্ন অ্যান্ড প্যাটার্নস্টার লেক? টার্ন হ্রদ এবং প্যাটার্নস্টার হ্রদ কি? দুটোই হিমবাহ ক্ষয়কাজের ফলে সৃষ্ট দুটি হ্রদ। 21, হোয়াট ইজ হ্যাঙ্গিং ভ্যালি? ঝুলন্ত উপত্যকা কি? 22, হোয়াট ইজ এরাটিক? এটাও কিন্তু হিমবাহের কাজের ফলে সৃষ্ট ভূমিরূপ। 23, হাউ ইজ কেম টেরাস ফর্ম? কেম সোপান কীভাবে সৃষ্টি হয়? 24, হোয়াট ইজ কোলাইডাল ফ্ল্যাকিং? কোলাইডাল ফ্ল্যাকিং কাকে বলে? 25, হাউ ইজ পিরামিডিক্যাল পিক ফর্ম? পিরামিড চূড়া কীভাবে সৃষ্টি হয়? 26, হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই দ্য টার্ম নেভে? নেভে বলতে কী বোঝো? বন্ধুরা, তোমরা জানো নেভে হিমবাহ বা বরফ তৈরির একটা প্রক্রিয়ার মধ্যে প্রাথমিক একটা ইনিশিয়াল একটা প্রক্রিয়া হচ্ছে নেভে, ফার্ন, নেভে, এইভাবে কিন্তু তারপরে আইস, এইভাবে কিন্তু আমাদের হিমবাহের যে বরফটা, সেই বরফটা তৈরি হয়। তো সেই নেভেটা কি এটা আলোচনা করবে। আচ্ছা, 27, হোয়াট ডু ইউ মিন বাই মাইগ্রেশন অফ ডিউন? অর্থাৎ বালিয়াড়ির চলন বলতে কি বোঝো? 28, হাউ ডিপ্লেশন হল ইজ ফর্ম? ডিপ্রেশন হলো বা অবকাশজনিত ডিপ্রেশন হলো বা অপসারণ গর্ত কীভাবে সৃষ্টি হয় সেটি। 29, হোয়াট আর পেডিমেন্ট? পেডিমেন্ট কি? 30, হাউ আর ভেন্টিফ্যাক্টস ফর্ম? ভেন্টিফ্যাক্ট কীভাবে সৃষ্টি হয়? তো বন্ধুরা, 31 চলে যাই। কোশ্চেন নাম্বার 31, মেনশন 2 ফিচার্স অফ রেজুভেনেটেড ল্যান্ড। বন্ধুরা, আমরা একটু আগের পুনর্জীবন লাভ কাকে বলে সেটা দেখেছিলাম, ইন্টারাপশন অফ সাইকেল অফ এরোশন, যেটাকে অন্য ভাষায় রেজুভেনেশন বলা হয়। তো সেই রেজুভেনেশনের ফলে বা পুনর্জীবন লাভের ফলে কী কী ভূমিরূপ সৃষ্টি হতে পারে সেই ভূমিরূপগুলো একটু আলোচনা করতে হবে। 32, হোয়াট ইজ
মোনোটনক। মোনোটনক কাকে বলে? 33 হোয়াট ইজ মিন বাই স্টেডি স্টেট? স্টেডি স্টেট একটা ইকুইলিব্রিয়াম, যেটি হ্যাক ওনার যে ডাইনামিক ইকুইলিব্রিয়াম থিওরি বা গতিশীল ভারসাম্য তত্ত্ব, সেই তত্ত্বে উনি আলোচনা করেছেন। 34 হোয়াট ডু ইউ মিন বাই স্টেজ অ্যাজ মেনশন বাই ডেভিস? অর্থাৎ ডেভিসের ক্ষয়চক্র তত্ত্বে স্টেজ বলতে কী বুঝিয়েছেন উনি? স্টেজটা কিছুই না, স্টেজ বলতে উনি সময়কে ইন্ডিকেট করেছেন, কারণ ওনার মডেলটাকেই বলা হয় টাইম ডিপেন্ডেন্ট মডেল। উনি কিন্তু সময়ের উপরে সবচেয়ে বেশি ওয়েটেজ দিয়েছেন। 35 হোয়াট ইজ প্রাইমোরাম? প্রাইমোরাম কি তোমরা জানো বন্ধুরা? পেঙ্কের থিওরিতে প্রথমে ইনিশিয়ালি যে ল্যান্ডফর্মটা গড়ে ওঠে সেটাকে প্রাইমোরাম বলা হয়। 36 হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই নন সাইক্লিক থিওরি অফ ল্যান্ডফর্ম এভলিউশন? অর্থাৎ নন সাইক্লিক থিওরি বলতে ডেভিসের থিওরিটা বাদ দিয়ে অন্য যে থিওরিগুলো আছে সেইগুলোকেই নন সাইক্লিক থিওরি বলা হয়। তো সেই থিওরির দ্বারা কীভাবে ল্যান্ডফর্ম এভলিউশন করে সেটা খুব সংক্ষেপে আলোচনা করতে হবে। বন্ধুরা, এগুলো করলে তোমরা আশা করি 100% কমন পেয়ে যাবে। তবুও তোমরা তোমাদের জন্য কিছু আমরা এখানে এক্সট্রা বলে কিছু কোশ্চেন দিয়েছি, এগুলো একটু জাস্ট চোখ বুলে যাবে তোমরা। এই কয়েকটা কোশ্চেন এখানে আমরা আগে যেগুলো আলোচনা করেছি এগুলো করলে 100% 99% চলে আসবে তোমাদের। তো তা 1%-এর জন্য তোমরা একটু এখানে এগুলো একটু চোখ বুলে যাবে। দেখো আমি কিছু ডেফিনেশন দিয়েছি। ডিফাইন আইচএস, হিমযুগ, গ্র্যাভিটি অ্যানোমালি অর্থাৎ অভিকর্ষ বিচ্যুতি, ল অফ ফ্লোটেশন, ভাসমানতার তত্ত্ব। তোমরা জানো এইটি কিন্তু ল অফ ফ্লোটেশনের উপরে ধারণা দিয়েছিলেন সমস্থিতি সম্পর্কিত। মাউন্টেন রুট হাইপোথিসিস, আচ্ছা, সিমাটোজেনি, ট্রিপল জাংশন অর্থাৎ ত্রিপাত সম্মেলন, এইচ প্লেন, ফল্ট লাইন স্কার্প, শোর, আচ্ছা, চেভরন ফোল্ড, ফ্যান ফোল্ড, রিপ কারেন্ট, ক্ল্যাপোটিস, ব্রেকার্স, লঙ্গিটিউডিনাল ওয়ার্ড, নুনাটাক, পার্মাফ্রস্ট, সোনো লাইন, প্লাকিং, এরোশন, সল্টেশন প্রসেস, প্লায়া, পেনিপ্লেন, ট্রায়ো অফ ডেভিস। এগুলো 2 মার্কসের জন্য একটু জাস্ট এই টার্মগুলো একটু চোখ বুলিয়ে যাও। আর কিছু 5 মার্কসের জন্য কয়েকটা জিনিস আমি দিয়েছি, দেখো বন্ধুরা, এটাও একটু জাস্ট তোমরা চোখ বুলিয়ে যাবে। ব্রিফলি ডিসক্রাইব দ্য আর্থস জিওলজিক্যাল টাইম স্কেল। দেখো বন্ধুরা, সিলেবাসে কিন্তু শুধুমাত্র প্লাইস্টোসিন যুগ নিয়ে বেশি ওয়েটেজ দিতে বলেছে, তবুও তোমরা কিন্তু জিওলজিক্যাল টাইম স্কেলের পুরো ব্যাপারটা সম্পর্কে একটু জেনে যাও। আচ্ছা, তারপরে দেখো বলা হয়েছে ডিসকাস দ্য ল্যান্ডফর্ম ডেভেলপ অন ইউনিক্লাইনাল ফোল্ডেড বা ফল্টেড স্ট্রাকচার। অর্থাৎ একনত, ভাতযুক্ত বা চ্যুতি গঠনযুক্ত অঞ্চলে কী কী ভূমিরূপ গড়ে ওঠে, জাস্ট ভূমিরূপগুলোর নামগুলো তোমরা একটু জেনে যাও ওখান থেকে। তাছাড়া তারপরে বলেছে দেখো এক্সপ্লেন ডিফারেন্ট পার্টস টাইপ অফ সি ওয়েভ, অর্থাৎ সমুদ্র তরঙ্গের বিভিন্ন অংশ এবং সমুদ্র তরঙ্গের প্রকারভেদ। তো বন্ধুরা, সমুদ্র তরঙ্গ কিন্তু সোয়াশ, ব্যাকওয়াশ, গঠনকারী, বিনাশকারী, অনেক ধরনের সমুদ্র তরঙ্গ হয়, সেগুলো আলোচনা করবে। এবং ডিফারেন্ট পার্টস অর্থাৎ সি ওয়েভের বিভিন্ন অংশ থাকে, তরঙ্গ শীর্ষ থাকে, তরঙ্গ দ্রোণী থাকে, তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ পর্যায়, এগুলো একটু দেখে যেও। তারপর বলা হচ্ছে ব্রিফলি ক্লাসিফাই ফোল্ড অন দ্য বেস অফ অ্যাক্সিয়াল প্লেন, অর্থাৎ অক্ষীয় তলের অবস্থান অনুসারে ভাঁজকে শ্রেণীবিভাগ। যেমন একটু আমি বললাম সিমেট্রিক্যাল ফোল্ড, অ্যাসিমেট্রিক্যাল ফোল্ড, হোমোক্লাইনাল ফোল্ড, আইসোক্লাইনাল ফোল্ড, রিকাম্বেন্ট ফোল্ড। তো এই ভাঁজগুলোর নাম একটু তোমরা জেনে যেও, দেখে যেও। আচ্ছা, এরপরে বলা হচ্ছে এক্সপ্লেন ডিফারেন্ট প্রসেস অফ কেমিক্যাল ওয়েদারিং, আবহবিকারের বিভিন্ন প্রক্রিয়া। এটা কিন্তু একটু জাস্ট চোখ বুলে যেও। এখানে মেকানিক্যাল ওয়েদারিংটা আসার সম্ভাবনা 99%, তবুও কেমিক্যাল ওয়েদারিংটা একটু প্রক্রিয়াগুলো জেনে যেও। অক্সিডেশন, কার্বনেশন আর হাইড্রেশন আর হাইড্রোলিসিস তো আমি সব কোশ্চেনের মধ্যে দিয়েছি, ওটা পার্থক্য পড়ে যাবে, আর এই দুটো একটু দেখে যেও। আচ্ছা, ব্রিফলি ডিসকাস দ্য পেঙ্ক থিওরি অফ ল্যান্ডফর্ম এভলিউশন। এটা আসার সম্ভাবনা খুবই কম, তবুও একটু পেঙ্কের থিওরিটা একটু চোখ বুলে যেও। আচ্ছা, নেক্সট ডিসকাস উইথ সুইটেবল ডায়াগ্রাম দ্য ল্যান্ডফর্ম প্রডিউস বাই গ্লেসিও ফ্লুভিয়াল এরোশন। অর্থাৎ হিমবাহ দূষিত অঞ্চলে যখন স্নো লাইনের নিচে চলে আসে হিমবাহটা, তখন সেটা গলে যায়। তো সেই বরফ গলে জল সৃষ্টি হয়ে জল এবং বরফের মিলিত কার্যের ফলে বিভিন্ন ল্যান্ডফর্ম গড়ে ওঠে, যেমন আউটওয়াশ প্লেন, এস্কার, ড্রামলিন। তো এই সমস্ত ল্যান্ডফর্মগুলো সম্পর্কে একটু ধারণা নিয়ে যেও। আচ্ছা, এরপরে আছে দেখো বন্ধুরা এলাবোরেট উইথ স্কেচেস দ্য এরোশনাল ল্যান্ডফর্ম ডেভেলপ ইন এরিড রিজিয়ান বাই এওলিয়ান প্রসেস। অর্থাৎ মরু অঞ্চলে বায়ুর ক্ষয়কাজের ফলে কী কী ল্যান্ডফর্ম গড়ে ওঠে সেগুলো একটু চিত্রসহ দেখে যাও। দেখো বন্ধুরা, এই ল্যান্ডফর্মগুলো গৌড় আছে, গৌড় হতে পারে, ইনসেলবার্জ হতে পারে, জুগ্যান, ইয়াদ্দাং। তো এইগুলো কিন্তু আমরা জুগ্যান ইয়াদ্দাংয়ের তো পার্থক্য তোমরা পড়ছোই, আর এই 2-3টে ল্যান্ডফর্ম আর একটু দেখে যাও, তাহলে কিন্তু হয়ে যাবে। তো বন্ধুরা, আশা করি তোমরা প্রথমে আমি যে কোশ্চেনগুলো দিয়েছি ওগুলো করলে 99% চলে আসবে তোমাদের কমন। খুব ভালো করে ওই কোশ্চেনগুলোই পড়ো, যেগুলো আমি একটু হাইলাইট করে দিয়েছি ওগুলো তোমরা একটু লিখে নিতে পারো। তো এইগুলো লিখে নিলে কিন্তু তোমাদের আরও ভালো তোমরা করতে পারবে। আর
এছাড়া যদি কোনো কোশ্চেন তোমরা বুঝতে না পারো বা কোনো কোশ্চেন যদি তোমরা সমস্যা হয় যে অ্যান্সারটা কেমনভাবে হতে পারে বা কীভাবে লিখলে ভালো মার্কস পাওয়া যেতে পারে পরীক্ষার সময়, তো সেই সম্পর্কিত যদি কোনো কনফিউশন থাকে তোমরা কমেন্ট করো, আমাকে জানিও, আমি অবশ্যই তোমাদেরকে হেল্প করব। আশা করি তোমাদের সকলের পরীক্ষা খুব ভালো হবে। আমার থেকে বেস্ট উইশেস থাকলো, তোমরা খুব ভালো করে পরীক্ষা দিও এবং মনে রাখবে আমরা কিন্তু তোমাদের প্রথম এবং প্রধান টার্গেট থাকবে 50 মার্কসই কিন্তু অ্যান্সার করা। একটা কোশ্চেন খুব ভালো লিখে অন্যগুলো ছেড়ে দিয়ে আসবো এরকম কিন্তু করবে না। টাইম মেনটেন অবশ্যই করবো। টাইম ম্যানেজমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট থিং ইন এক্সামিনেশান। তো টাইম ম্যানেজমেন্ট খুব ভালো করে করতে হবে। তার আগে তোমরা একটু মক এক্সামিনেশান বাড়িতে দিতে পারো বা এমনি প্র্যাকটিস লিখতে পারো, যাতে তোমরা উইদিন স্টিপুলেটেড টাইম তোমরা ব্যাপারগুলো শেষ করতে পারো। তো বন্ধুরা, সবাই ভালো থেকো, ভালো করে পরীক্ষা দিও। আশা করি সবার পরীক্ষা খুব ভালো হবে। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।